বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতি 11 অধ্যায় এর 11.2 অঙ্কগুলো খুব সুন্দর করে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ আশা করি তোমরা আমার সাথে থাকবে। তা আসো আমরা শুরু করি। আসলে এই অঙ্কগুলো আমাদের করতে গেলে যে বিষয়টা প্রথমে আসে সেটা হচ্ছে এই যে দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা কিন্তু 11.1-এও যে বিষয়টা শিখে আইছি বা বুঝে আইছি, আমরা কিন্তু এখানেও সেই বিষয়টা জানবো, একটু জানার চেষ্টা করি। প্রথমত যে দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা লিখি কি রুট ওভার x2 minus x1 এর হোল স্কয়ার প্লাস y2 minus y1 এর হোল স্কয়ার। আসলে এই যে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটা আমরা লিখি, কিন্তু এটা কেন লিখি সেটা আমি একটু তোমাদের ব্যাখ্যা করে বুঝাই, তারপরে আমি অঙ্কে হাত দিই। দেখো এখানে এটা হচ্ছে যে x প্রাইম, এটা হচ্ছে যে x, আর এর উপরে কোটি আমরা y প্রাইম এবং y নিলাম। এখন দেখো এই যে x অক্ষ এটা কিন্তু সব সময়ের জন্য ভুজ, আর y অক্ষ এটা সব সময় কোটি। এখন এই x অক্ষের উপরে আমরা কিন্তু একটা যে কোনো বিন্দু নেব। দেখো সেই বিন্দুটা আমরা পরিমাপ করেও নিতে পারি, আবার আমাদের আনুমানিক ধারণার উপরেও আমরা কিন্তু নিতে পারি। তা সেটা দেখো যে আমরা এখানে এটা কিন্তু মূল বিন্দু 0 0, এখান থেকে আমরা এই জায়গায় একটা x অক্ষের উপরে একটা বিন্দু নিলাম, ঠিক আছে। এটাকে আমরা মনে করো p দিলাম, বা যে কোনো আমরা একটা প্রতীক দিয়ে প্রকাশ করতে পারি। এখন এই x অক্ষের উপরে যে ভুজের উপরে এখান থেকে এই মূল বিন্দু 0 0 থেকে এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটাকে আমরা x1 ধরলাম। এখন এই x অক্ষের উপরে y অক্ষের উপরে অর্থাৎ কোটিতে আমরা এই একটা একই পরিমাপের দূরত্ব নিই, যেটাকে আমরা মনে করো এটা আছে যে আমরা a ধরতে পারি, কিংবা আমরা q ধরতে পারি, যে কোনো একটা বিন্দু ধরতে পারি। আমরা এটা a ধরলাম। তো এটা হলো a থেকে এই যে p, এই দূরত্বটাকে আমরা y1 ধরতে পারি। এখন এই যে মূল বিন্দু 0 থেকে এই যে p পর্যন্ত এটা x1 নিছি, এর মাপে এখান থেকে এই পর্যন্ত আমরা কি করব, পুরো দূরত্বটা x2 নিতে পারি, ঠিক আছে। এটাকে আমরা মনে করো q দিলাম, বা বড় হাতের q আমরা দিতে পারি, ঠিক আছে। এখন এর উপরে একই পরিমাপ নিয়ে, অর্থাৎ AP এর পরিমাপ পর্যন্ত মনে করো এই জায়গা হলো এখান থেকে আর একটু উপরে এই জায়গাটা আমরা মনে করো নিলাম। এটা আমরা টোটালটা আমরা y2 দিই, ঠিক আছে। মোটটা আমরা কি দিলাম y2, আর এটা আমরা b মনে করলাম। তাহলে এই a বিন্দুর স্থানাঙ্ক আমরা x1 y1 ধরতে পারি বা বলতে পারি, আর এখানে b বিন্দুর স্থানাঙ্ক আমরা x2 y2 ধরতে পারি। তাই যদি হয় তাহলে a আর b আমরা যোগ করে দিই। এখন a থেকে এই যে মনে করো b আর q এর উপরে একটা লম্ব টানি, যেটা আমাদের c হয়। এখন আমরা দেখি যে AC এটা মান কি হতে পারে।
দেখো এখানে এখানে 0 থেকে p মূলবিন্দু থেকে এই p পর্যন্ত x1 ধরেছি, আর এই মূলবিন্দু থেকে q পর্যন্ত x2 ধরেছি। তাহলে আমার AC এর পরিমাণটা কি হবে? AC এর পরিমাণটা হবে যে আমরা যদি এই মূলবিন্দু থেকে q পর্যন্ত দূরত্বটা থেকে যদি মূলবিন্দু থেকে p পর্যন্ত দূরত্বটা বাদ দিই, তাহলে কিন্তু আমরা AC এর দূরত্বটা পাবো, অর্থাৎ PQ দূরত্বটা পাবো। তাহলে আমাদের হয় এটা x2 x1, ঠিক আছে। আর আমরা যদি এই PQ টা এখন দেখো, PQ সম্পূর্ণটা কিন্তু কি y2। এখন এই যে BC দূরত্বটা যদি আমরা পরিমাপ করতে যাই, তাহলে আমাদের মোটটা কি y2 থেকে এই যে QC এটুকু করতে y1। তাহলে আমরা যদি মোট দূরত্বটা থেকে আমরা QC পরিমাণ বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাবো y2 y1। বিষয়টা হচ্ছে এরকম যে আমরা মনে করো এখানে একটা দূরত্ব আমি তোমাদের একটু দেখাই যে এটা A, এটা হচ্ছে যে C, এটা হচ্ছে যে B। তাহলে AB মানে কি? AB মানে হচ্ছে যে AC প্লাস BC, এই দুইটুকির যোগফলই কিন্তু AB। ঠিক একই ভাবে আমরা যদি এখানে মনে করতাম যে BC মানে কি, তাহলে BC মানে আমরা এটা লিখতে পারতাম যে AB থেকে AC বাদ, অর্থাৎ AB থেকে বিয়োগ AC অর্থাৎ মাইনাস, তাহলে কিন্তু আমরা BC দূরত্বটা পাই। ঠিক একই কথায় কিন্তু আমরা এটা করলাম। এখন দেখো ACB একটা সমকোণী ত্রিভুজের দেয়, এই ক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজের সূত্রটা ব্যবহার করতে পারি, ঠিক আছে, অর্থাৎ পিথাগোরাসের সূত্র। সেই পিথাগোরাসের সূত্রটা কি দেখো, পিথাগোরাসের সূত্র যে আমরা ACB সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র থেকে পাই। পিথাগোরাসের সূত্র হতে পাই, আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভুজ স্কয়ার। আমরা এই AB বিন্দুর দূরত্ব বের করব, তাহলে আমরা এখানে লিখতে পারি AB স্কয়ার ইকুয়াল টু AC স্কয়ার প্লাস BC স্কয়ার। আসলে আমি তোমাদের প্রথমেই বলেছি যে এই সমকোণী ত্রিভুজ সম্পর্কে যদি কেউ বিস্তারিতভাবে ভালো করে জানতে পারে, তার ক্ষেত্রে কিন্তু অঙ্ক কোনো সমস্যা না, গণিত তার জন্য ইজি। কিন্তু এই সমকোণী ত্রিভুজের বিভিন্ন ফাংশন, বিভিন্ন আইটেম যদি কারো সম্যক ধারণা না থাকে, তাহলে কিন্তু গণিতে সে পিছিয়ে পড়বে। তো এখন একটা বিষয় আছে এই যে দেখো এখানে কিন্তু আমরা লিখতে পারি AB স্কয়ার ইকুয়াল টু AC এর মান কত? AC এর মান হচ্ছে যে x2 x1 এর হোল স্কয়ার প্লাস BC এর মান কত? BC এর মান হচ্ছে y2 y1 এর হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি AB ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার x2 x1 এর হোল স্কয়ার প্লাস y2 y1 এর হোল স্কয়ার। দূরত্বের ক্ষেত্রে ঋণাত্মক মান সবসময় বর্জনীয়, কারণ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো কখনো ঋণাত্মক হয় না, সবসময় জন্য ধনাত্মক ধরা হয়। সেই ক্ষেত্রে এটা হবে রুট ওভার x2 x1 এর হোল স্কয়ার প্লাস y2 y1 এর হোল স্কয়ার। ঠিক আছে, আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই যে দুটো বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, এটা নির্ণয় করা তোমাদের জন্য সহজ হলো। এবার আমি অঙ্কর ফাংশনে আসবো, অঙ্কর কাজটা করব। এখন আমরা দেখি যে এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু তিনটে একটা ত্রিভুজের শীর্ষ তিনটে বিন্দু দেওয়া আছে। আমাদের বলছে যে এবিসি এবি বিসি সি এর বাহু দৈর্ঘ্য এবং ত্রিভুজ এবিসি এর পরিসীমা নির্ণয় করো। আর খ নম্বরে বলছে কি ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা ক নম্বর করব। একের পর আমরা দেওয়া আছে কথাটা দিয়ে লিখব, দেওয়া আছে
এ বিন্দু কি -2 0 কমা বি বিন্দু হচ্ছে 5 0 এবং সি বিন্দু আছে 1 4 অর্থাৎ বি বিন্দু সি বিন্দু এবং হচ্ছে বি এ বি সি তিনটে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এখন এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দু আমরা কিন্তু এখানে দেখি এটা যদি আমাদের মূল বিন্দু হয় 0 0 তাহলে এ বিন্দু আছে কি -2 x আছে -2 x কিন্তু মূল বিন্দু থেকে সবসময় যদি বাম পক্ষে হয় বাম পাশে হয় মূল বিন্দু থেকে x টা সবসময় যদি বাম পাশে আসে মাইনাস তাহলে এখানে -2 আছে। তাহলে আমার এখানে কি হয় দেখো এটা যদি মূল বিন্দু 0 0 হয় তাহলে এটা 1 এটা 2 আর y কি আছে 0 তার মানে এই জায়গায়ই হবে তাই না। তা এখন এটা হচ্ছে -2 আর হচ্ছে যে 1 সরি 0 -2 এবং 0 বি বিন্দু আছে 5 এবং 0 তার মানে বি বিন্দু সবসময় যদি কি হয় আছে যে প্রথমটা তো x এর মান তাই না 5 x এর মান তা 5টা কি হবে সবসময় মূল বিন্দু থেকে ডানের দিকে কিন্তু x এর মান প্লাস হয় আর মূল বিন্দু থেকে বাম পাশে সবসময় x এর মান মাইনাস হয়। ঠিক আছে আমরা এটা জানি তাহলে 1 2 3 4 5 এই জায়গায় ঠিক আছে। আর যেহেতু y 0 রয়েছে তাহলে ওখানে হলো এটা আছে যে আমাদের 5 এবং 0 এটা আছে আমাদের বি বিন্দু আর এটা আছে এ বিন্দু। এখন সি বিন্দু কি আছে x এর মান 1 আছে তাহলে 1 প্লাস এদিকে এবার y কত আছে 4 আছে y সব সময় মূল বিন্দু থেকে উপরে প্লাস আর হচ্ছে নিচে মাইনাস তাহলে এখানে যেহেতু 1 তাহলে এটা হচ্ছে 1 2 3 4 এই জায়গায় আমাদের 1 এবং 4 হয়। ঠিক আছে এটা হচ্ছে সি বিন্দু। তাহলে এখান থেকে এটা আমরা যদি যোগ করে দিই দেখো এইটা আমরা যোগ করে দিলাম এইটা আমরা যোগ করে দিলাম আর এটা যদি আমরা যোগ করি তাহলে এবিসি একটা ত্রিভুজ হলো। এবার আমরা এখানে দেখো এবি বাহুর দৈর্ঘ্য বের করব। এখন এবি বাহুর দৈর্ঘ্য বা এবি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব একই কথা যাই হোক এবি বাহুর দৈর্ঘ্য আমরা সূত্রটা কি জানি আমরা সূত্রটা জানি x2 x1 এর হোল স্কয়ার প্লাস y2 y1 এর হোল স্কয়ার। তাহলে এখানে x2 কি আছে 5 আছে x1 কি আছে -2 আছে তাহলে -2 হোল স্কয়ার প্লাস y2 কি আছে 0 y1 কি আছে 0 এটা হোল স্কয়ার আমি দিয়ে দিই তাহলে 5 প্লাস 2 এর হোল স্কয়ার প্লাস 0 অর্থাৎ 5 এর যদি 5 প্লাস 2 অর্থাৎ 49 তাহলে আমাদের কি হয় 7 একক। এবার আমরা কি করব লিখলাম আবার বিসি বাহুর মধ্যবর্তী দূরত্ব বা বিসি বাহুর দৈর্ঘ্য যেহেতু আমরা সূত্র একবার লিখে রাখছি তাহলে দ্বিতীয়বার সূত্র আর লিখছি না। দেখো x2 মানে কি এখানে bc তাহলে x2 কি আছে 1 আর x1 কি আছে 5 এর হোল স্কয়ার সূত্র প্লাস y2 মানে কি 4 আর y1 কি আছে y1 হচ্ছে 0 তাহলে -0 এর হোল স্কয়ার। তাহলে আমরা কি পেলাম 4 থেকে 5 থেকে যদি 1 আমরা মাইনাস আছে বাদ দিই তাহলে -4 হয় এর হোল স্কয়ার প্লাস এখানে 4 এর হোল স্কয়ার তাহলে কি হয় 16 প্লাস 16 অর্থাৎ √32। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 2 গুণ 16 তাহলে কি হয় 4√2 হয় এটা দেখো। এবার আমরা কি করব এবার আমরা সি এর বাহুর দৈর্ঘ্য বের করব।
আবার সি এর বাহুর দৈর্ঘ্য। তাহলে কি লিখলাম দেখো এখানে সি এ, তাহলে আমাদের এটা আছে x2 y2 আর এটা আছে x1 y1, ঠিক আছে, এটা আছে x2 x1 আর সরি এটা আছে যে x2 আর আছে যে y2 আর এটা আছে x1 y1, যেহেতু c আগে রয়েছে a পরে রয়েছে এই কারণে আমরা এটা লিখবো। তাহলে x2 কি -2 সূত্র মাইনাস, আর x1 আছে কি এখানে 1, তাহলে এটা হোল স্কয়ার সূত্র প্লাস, তারপরে 0 x y1 কি y1 হচ্ছে যে 4 আছে তাহলে -4 এর হোল স্কয়ার। তাহলে আমরা লিখি যে -3 এর হোল স্কয়ার আর এখানে -4 এর হোল স্কয়ার। তাহলে কি হয় 3 এর হোল স্কয়ার করলে 9 হয় আর 4 এর হোল স্কয়ার করলে 16 হলো। তাহলে √25 অর্থাৎ 5 একক। তাহলে আমরা AB বাহুর দৈর্ঘ্য পেলাম, BC বাহুর দৈর্ঘ্য পেলাম, CA বাহুর দৈর্ঘ্য পেলাম। আমাদের বলছে এই বাহুর দৈর্ঘ্য এবং ত্রিভুজ ABC এর পরিসীমা। তাহলে পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে তিন বাহুর যোগফল। তাহলে আমরা লিখতে পারি অতএব ত্রিভুজ ABC এর পরিসীমা ইকুয়াল টু তিন বাহুর যোগফল, অর্থাৎ AB প্লাস BC প্লাস CA। তাহলে কি হয় দেখো এখানে 7 ছিল প্লাস এখানে কি ছিল 4√2 ছিল আর এখানে কত ছিল প্লাস 5, তাহলে 7 5 12 প্লাস 4√2। এখন এটা যদি আমরা ক্যালকুলেটর করি দেখো 4√2 প্লাস 12, তাহলে আমাদের 17 পয়েন্ট অর্থাৎ 17.657 একক প্রায়, এটা আমরা লিখতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের 1 নম্বর অঙ্কের ক আমাদের হয়ে গেল যে আমরা AB বাহুর দৈর্ঘ্য বের করলাম, BC বাহুর দৈর্ঘ্য বের করলাম, CA বাহুর দৈর্ঘ্য বের করলাম এবং আমরা ত্রিভুজ ABC এর পরিসীমা বের করলাম। তাহলে আশা করা যায় তোমরা এই অঙ্ক বুঝেছো। তাহলে আসো ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা নির্ণয় করি, ঠিক আছে? তো এখন সেটাই আমি তোমাদের দেখাবো। আমাদের খ নম্বর অঙ্কটায় বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা দুই ভাবে নির্ণয় করতে পারি। একটা হলো যে আমরা তো প্রথমে ক নম্বরে AB বাহু, BC বাহু এবং CA বাহু দৈর্ঘ্য বের করেছিলাম, ওখান থেকে অর্ধপরিসীমা বের করে √s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c ওই সূত্রটা ব্যবহার করে আমরা কিন্তু এই সমস্যাটা সমাধান করতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে অঙ্কটা একটু বড় হতে পারে। তাই আমরা শর্টকাটে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করার একটা সূত্র আছে সেটা আমরা অ্যাপ্লাই করব। দেখো আমরা প্রথমে লিখি যে দেওয়া আছে a বিন্দু হলো -2, 0, b বিন্দু হলো 5, 0 এবং c বিন্দু হচ্ছে 1, 4। এখন আমরা জানি ত্রিভুজ ABC ত্রিভুজের ক্ষেত্রফল equal to half x1 y1 x2 y2 x3 y3। যেহেতু ক্ষেত্রফল আমাদের তিনটে বিন্দু দেওয়া রয়েছে তাহলে এই x1 y1 আবার লিখতে হয়, ঠিক আছে? এটা এখন কথা আছে যে এই যে ত্রিভুজটা এখানে যখন
গুণ করতে হয় তখন মূলত 1 2 আর 3 4 অর্থাৎ আমরা প্রথমে এই পাশ দিয়ে গুণ করব, তারপরে এই পাশ দিয়ে গুণ করব গুণাগুণ x1 y2 x2 y1। আবার কি করব, আবার x2 দিয়ে y3 দিয়ে গুণ করব, তারপরে x3 দিয়ে y1 দিয়ে গুণ করব। প্রথমে কিন্তু গুণ করতে করতে যাব, পরের বার x2 y1 x3 y2 তারপরে x1 হচ্ছে যে y3 এটা আমরা গুণ করব। ঠিক আছে, তাহলে আমরা লিখি যে অতএব ABC ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ, বিন্দুগুলো বসাই, -2 0 তারপরে 5 0 তারপরে 1 4 তারপরে কি লিখব, -2 0 লিখব। ক্লিয়ার কথা? এখন দেখো এটা আমরা যদি গুণ করি তাহলে কি হয়, হাফ লিখলাম, -2 দিয়ে যদি 0 রে গুণ করি তাহলে আমাদের কি হয়, 0 হয়। আবার 5 দিয়ে যদি 4 রে গুণ করে তাহলে 4 5 20। আমরা যখন এই পাশ দিয়ে গুণ করব তখন কিন্তু আমার প্লাস হবে, আমি যখন ব্যাকে আবার গুণ করতে করতে আসব তখন কিন্তু আমার মাইনাস হবে। দেখো প্লাস 1 দিয়ে 0 রে গুণ করলে 0, এইবার হচ্ছে সূত্র মাইনাস, অর্থাৎ আমি যখন 1 2 অর্থাৎ এই পাশ দিয়ে গুণ করছি তখন কিন্তু আমার প্লাস, কিন্তু যখন ব্যাকে গুণ করব তখন আমার সূত্রে মাইনাস আসবে। তাহলে 5 দিয়ে 0 রে গুণ করলে 0 হয়, 1 দিয়ে 0 রে গুণ করলে 0 হয়। এবার সূত্রর মাইনাস আর হচ্ছে যে সূত্রর মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যায়, অর্থাৎ 4 দুগুণে 8। তাহলে দেখো আমার কি হয়, এখানে 20 আর এখানে 8, তার মানে 28, অর্থাৎ আমার কত হয়, 14 দুগুণে 28 অর্থাৎ 14 বর্গ একক। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করা যায় তোমরা এই অঙ্ক বুঝতে পেরেছো। ক্লিয়ার কথা? তাহলে আসো 2 নম্বর অঙ্কটা করি। প্রিয় শিক্ষার্থীরা আমাদের 2 নম্বর অঙ্ক বলছে কি যে নিম্নোক্ত নিপতি ক্ষেত্রে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এই ক্ষেত্রে বিন্দুগুলো আমরা ছক্কাগোছে স্থাপন করেও দেখাতে পারি, আবার না দেখালেও কোনো সমস্যা নেই। কারণ কি আমাদের প্রশ্ন কিন্তু চিত্র কথা উল্লেখ করেনি, আবার চিত্র কথা উল্লেখ করলেও চিত্র আঁকানো উচিত এবং না করলেও হচ্ছে যে সমস্যা না। মানে চিত্র যে আঁকিয়ে দেখাতেই হবে বাধ্যতামূলক এমন কোনো কথা নাই। কারণ কি আমার এই প্রশ্নে কিন্তু বলছে না যে আমার চিত্র এঁকিয়ে দেখাতে হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমি যদি না আঁকাই তবে এই অঙ্কের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। তো এখন দেখো আমাদের 2 নম্বর অঙ্কই আমাদের কতে দেওয়া আছে যে এ বিন্দু আছে 2,3 এবং বি বিন্দু হচ্ছে 5,6 এবং সি বিন্দু হচ্ছে -1,4। এখন আমরা কিন্তু এটাকে এবি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য, তারপরে সি বাহুর দৈর্ঘ্য বের করে তারপর অর্ধপরিসীমা এস বের করে ওই সূত্র ব্যবহার করে এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। আবার কিন্তু আমরা ডাইরেক্টলি এই বিন্দুগুলোর সাহায্যে যে বিকল্প পদ্ধতি আছে এর পদ্ধতি ব্যবহার করে আমরা এর ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে আমরা লিখি অতএব এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ, এ বিন্দু আছে কত 2 3, বি বিন্দু 6 5 6 5 6, সি বিন্দু -1 এবং 4, তারপর এ বিন্দু আবার লিখতে হয়, তাহলে 2 3। এখন দেখো এটা কিভাবে করতে হয় এর পূর্বের অঙ্ক কিন্তু আমি বলেছি যে প্রথমে এইভাবে যে আমাদের 1 2 3 4 অর্থাৎ প্রথমে আমরা এই পাশ দিয়ে গুণ করতে করতে যাব, তারপরে শেষ হয়ে গেলে
আবার প্রথম থেকে এই পাশ দিয়ে গুণ করব আমরা। দেখো সেই ক্ষেত্রে আমরা এখানে 6 দুগুণে কত 12 প্লাস 4 পাঁচা 20 প্লাস সূত্র প্লাস, কিন্তু এখানে মাইনাস রয়েছে এই জন্য প্লাসে মাইনাসে মাইনাস 3 একে 3। এবার সূত্রের মাইনাস, এবার এই দিক দিয়ে আমরা গুণ করব, ঠিক আছে। তাহলে সূত্রের মাইনাস 3 পাঁচা 15, তারপরে সূত্রের মাইনাস আছে আর এই মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 6 কে 6, তারপরে কি 6 দুগুণে 4 দুগুণে 8, 4 দুগুণে 8। তাহলে দেখো এখানে যা হয় প্লাস আছে 12 আগে প্লাস, 20 আগে প্লাস এবং 4 আগে প্লাস, তাহলে 20 আর 12 হচ্ছে 32 আর 6 তাহলে 38 হলো। আর এখানে মাইনাস 3 মাইনাস 15 অর্থাৎ মাইনাস 18 আর মাইনাস 8 অর্থাৎ মাইনাস 26 অর্থাৎ 18 আর 8 26। তাহলে হাফ গুণ 38 থেকে 26 বাদ দিলে কত থাকে 8 আর 6 14, 8 আর 4 12, অর্থাৎ আমাদের 6 বর্গ একক এটা অ্যানসার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই অঙ্কে তোমাদের কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন দেখো আমরা খ নম্বর অঙ্কটা করি। খ নম্বর অঙ্কটা আমাদের দেওয়া আছে কি বিন্দুগুলো আমরা দেখি। এ বিন্দু আছে 5 2, বি বিন্দু আছে 1 6 এবং সি বিন্দু আছে -2 এবং -3। তাহলে আমরা লিখতে পারি অতএব এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে হাফ মডুলাস চিহ্ন দিলাম 5 2 1 6 -3 5 2, ঠিক আছে। তাহলে আমরা এটা এভাবে করব এবার, যে হাফ লিখলাম 5 ছক কত 30, সূত্র প্লাস আর এই যে মাইনাসে মাইনাস হলো, তাহলে 3 একে 3, সূত্র প্লাস আর এই মাইনাসে মাইনাস যদি হয় তাহলে 2 দুগুণে 4। এবার কি করব এই পাশ দিয়ে গুণ করতে করতে আসবো, তাহলে সূত্রর মাইনাস 2 একে 2, সূত্রর মাইনাস আর এই মাইনাসে কি হলো প্লাস 6 দুগুণে 12, সূত্রর মাইনাস আর এই মাইনাসে প্লাস 3 পাঁচা 15। তাহলে হাফ 30 এর আগে প্লাস আছে, 12 এবং 15 এর আগেও প্লাস আছে, তাহলে 12 আর 15 কত হয় 27 আর 30 57, আর এখানে 2 4 আর 3 7 আর 2 9 -9, তাহলে কত হয় 57 থেকে 9 যদি বাদ দিই তাহলে 48 থাকে, তাহলে 48, তাহলে কাটাকাটি করলে আমাদের 24 বর্গ একক অ্যানসার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা 2 নম্বর অঙ্কর সমাধান করলাম। এখন আমরা 3 নম্বর অঙ্কটা করব। এখন দেখো 3 নম্বর অঙ্কে বলছে দেখাও যে এ বি সি ডি 4টে বিন্দু দেওয়া আছে, বিন্দুগুলো একটি সামুদ্রিকের শীর্ষবিন্দু এসি এবং বিডি কর্ণের দৈর্ঘ্য কত, সামুদ্রিকের ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করার কথা বলছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে বিন্দুগুলো আমরা এই যে বোর্ডে একটা ছক কাগজ মতো এঁকে নিছি, এখানে এই বিন্দুগুলো আমরা স্থাপন করে দেখি। দেখো এই বিন্দু দেওয়া আছে 1 1, তাহলে এটা যদি মূল বিন্দু হয় তাহলে x আছে যে 1 y আছে 1। আমরা যদি মূল বিন্দু থেকে সব সময় যদি x ডানের দিকে কি হয় প্লাস বামে হয় মাইনাস, y বিন্দু মূল বিন্দু থেকে উপরে প্লাস নিচে মাইনাস, তাহলে আমাদের এখানে হয় 1 1, অর্থাৎ এই জায়গা হচ্ছে আমাদের 1 1, ঠিক আছে। এটা আছে আমাদের a বিন্দু। এবার আমাদের b বিন্দু আছে 4 4, তাহলে b বিন্দু 4 4 1 2 3 4 1 2 3 4, অর্থাৎ এই জায়গায় আমাদের 4 4,
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বি বিন্দু। তারপর কি আছে, সি বিন্দুটা আছে 4 8, তার মানে 4 1 2 3, এটা হচ্ছে মূল বিন্দু 0 0। ঠিক আছে, মূল বিন্দু এখানে এটা, এখান থেকে 1 2 3 4 1 2 3 4 5 6 7 8, এই জায়গায় আমাদের আছে মূল বিন্দু কত আছে 4 8, এটা হচ্ছে আমাদের সি বিন্দু। এবার আমাদের ডি বিন্দু আছে 1 5, তাহলে 1 এখানে আর 5 হচ্ছে 1 2 3 4 5, অর্থাৎ এই জায়গায় হচ্ছে আমাদের 1 এবং 5, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ডি বিন্দু। ঠিক আছে, এখন আমরা এই বিন্দুগুলো যোগ করে দেখি, দেখো একটা সমান্তরিক হয় কিনা। আমরা একটা সমান্তরিক আঁকানোর চেষ্টা করি। দেখো তোমরা যদি সব কাগজ আঁকো তাহলে পুরোটা সব সময়ের জন্য একেবারে অ্যাকুরেট মাপে হবে। ঠিক আছে, যেহেতু আমি স্কেল দিয়ে করেছি, কিন্তু এখানে একটু হালকা 19 20 হতে পারে, এখানে এটা আমরা যোগ করে দিই। তাহলে আমাদের 2 নম্বর অঙ্কটা সামান্তরিক, এটা হচ্ছে যে বলছে সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে। এখন আমাদের এটা এই যে এ বি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য, তারপরে হচ্ছে যে সিডি বাহুর দৈর্ঘ্য, তারপরে এডি বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্যগুলো বের করতে হবে। এবং এই যে দুটো কর্ণ আছে, এসি কর্ণ এবং বিডি কর্ণ আছে, এই কর্ণ দুটো আমাদের আছে যে বের করতে হবে। তাহলে আমরা লিখি, দেওয়া আছে এ বিন্দু হলো 1 1, বি বিন্দু হলো 4 4, সি বিন্দু হলো 4 8 এবং ডি বিন্দু হলো 1 5। এখন এ বি বাহুর দৈর্ঘ্য, এ বাহুর দৈর্ঘ্য আমরা সূত্রটা একবার লিখে রাখি, পরে যে না লিখলেও আমাদের সমস্যা নেই। x2 x1 এর হোল স্কয়ার প্লাস y2 y1 এর হোল স্কয়ার। তাহলে এখানে আমাদের x2 কি আছে 4 আছে, আর y1 x1 কি আছে 1 আছে, তাহলে এর হোল স্কয়ার প্লাস y2 হচ্ছে 4 আর y1 হচ্ছে যে 1 এর হোল স্কয়ার। তাহলে কি হলো, দেখো এটা 3 এর হোল স্কয়ার প্লাস 3 এর হোল স্কয়ার, অর্থাৎ রুট ওভার 3 ত্রিকে 9 3 ত্রিকে 9, অর্থাৎ 18। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে যেহেতু 18, তাহলে 2 গুণ 9, অর্থাৎ এটা হয় 3√2। এবার আমরা বিসি বাহুর দৈর্ঘ্য বের করব। বিসি বাহুর দৈর্ঘ্য, তো বিসি বাহুর দৈর্ঘ্যটা কি, একবার আমরা মান বসাই। তাহলে x2 কি আছে 4 আর x1 ও 4 আছে, প্লাস y2 হচ্ছে 8 এবং y1 হচ্ছে 4 এর হোল স্কয়ার। তাহলে এটা 0 4 4 ক্যাটাগরি 0 আর এখানে 4 এর হোল স্কয়ার। তাহলে এটা কি হয় দেখো, 4 এর যদি স্কয়ার করা হয় তাহলে এটা 4 হয়। এবার আমরা সিডি বাহুর দৈর্ঘ্য বের করব। লিখলাম আবার সিডি বাহুর দৈর্ঘ্য, সিডি বাহুর দৈর্ঘ্য তাহলে কি হবে দেখো, সিডি তাহলে x2 হচ্ছে 1 আর x1 হচ্ছে যে 4, এখানে y2 হচ্ছে যে 5 এবং y হচ্ছে যে 1 হচ্ছে যে 8, তাহলে এর হোল স্কয়ার।
তাহলে এটা হচ্ছে -3 এর হোল স্কয়ার প্লাস -3 এর হোল স্কয়ার। তাহলে এটা কি হয়, এটা আমাদের 3 এর হোল স্কয়ার করলে -3 এর হোল স্কয়ার করলে 9 হয়, -3 এর হোল স্কয়ার করলে 9 হয়, অর্থাৎ 18। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 2 গুণ 9 অর্থাৎ 3√2। এখন আমরা এবি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য, সিডি বাহুর দৈর্ঘ্য বের করেছি। এখন আমরা বের করব ডিএ বাহুর দৈর্ঘ্য। এবি, বিসি, সিডি এবং ডিএ বাহুর দৈর্ঘ্য। তাহলে ডিএ লিখি, আবার ডিএ বাহুর দৈর্ঘ্য। তাহলে ডিএ বাহুর দৈর্ঘ্য কি হবে, রুট ওভার, তাহলে ডিএ, তাহলে x2 হচ্ছে যে 1 আর x1 হচ্ছে 1 এর হোল স্কয়ার, সূত্র প্লাস y2 হচ্ছে 1 আর y1 হচ্ছে -5। তাহলে 0 প্লাস -4 এর হোল স্কয়ার, অর্থাৎ আমাদের কি হয়, তাহলে 4 হয়। তাহলে এটা আমরা একক লিখি, এটা একক, এটা একক। তাহলে আমরা চারটে বাহুরই দূরত্ব অর্থাৎ চারটে বাহুরই দৈর্ঘ্য বের করেছি। আর চারটে বাহুর দৈর্ঘ্য যখন বের করেছি তখন দেখো যে এখানে আমাদের এবি বাহুর দৈর্ঘ্য যা হয়েছে, আমাদের সিডি বাহুর দৈর্ঘ্য তাই হয়েছে। আবার এখানে বিসি বাহুর দৈর্ঘ্য যা হয়েছে, ডিএ বাহুর দৈর্ঘ্য তাই হয়েছে। তাহলে এটা একটা আয়তক্ষেত্র, এটা আমরা বলতে পারি। এখন এটা সামান্তরিক হবে যদি এর কর্ণ দুটো অসমান হয়। তাহলে কর্ণ দুটো কি কি আছে, একটা কর্ণ আছে যে বিডি। তাহলে লিখি এখন বিডি কর্ণের দৈর্ঘ্য, বিডি কর্ণের দৈর্ঘ্য রুট ওভার, তাহলে বি আর ডি। তাহলে এখানে x2 হচ্ছে 1 আর x1 হচ্ছে 4 এর হোল স্কয়ার, সূত্র প্লাস এখানে y2 হচ্ছে যে 5 আর y1 হচ্ছে 4 এর হোল স্কয়ার। তাহলে এটা কি হলো, এটা -3 এর হোল স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার, অর্থাৎ 3 × 9 প্লাস 1 অর্থাৎ 10√10। এখন আমরা এসি কর্ণের দৈর্ঘ্য বের করব। এসি টা এখানে এসি কর্ণের দৈর্ঘ্য বের করব। তাহলে লিখি আবার এসি কর্ণের দৈর্ঘ্য, তাহলে রুট ওভার এসি। তাহলে x2 হচ্ছে 4 আর x1 হচ্ছে যে 1 এর হোল স্কয়ার, সূত্র প্লাস এবার y2 হচ্ছে 8 আর y1 হচ্ছে 1, তাহলে এর হোল স্কয়ার, রুট ওভার 4 থেকে -1 বাদ দিলে 3 এর হোল স্কয়ার প্লাস 8 থেকে 1 বাদ দিলে 7 এর হোল স্কয়ার। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, 3 থেকে 9 প্লাস 7 7 49, অর্থাৎ 49 আর 9 কত হয়, 58 হয়, অর্থাৎ 58 এত একক, অর্থাৎ দুটো কর্ণ অসমান। তাহলে আমরা লিখতে পারি যেহেতু কর্ণ দুইটি অসমান এবং বিপরীত বাহুগুলো সমান, তাই ইহা
সামান্তরিক। এখন আমাদের বলছে যে এসি ও বিডি কর্ণের দৈর্ঘ্য কত। এসি এবং বিডি কর্ণের দৈর্ঘ্য আমরা কিন্তু পেয়ে গেছি, এই যে দুটো অ্যানসার, তাই না? এবার বলছে সামুদ্রিকের ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে 3 স্থান পর্যন্ত নির্ণয় করা। আসলে সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমরা কিন্তু ওই বিকল্প পদ্ধতি যেটা ছিল সেটা ব্যবহার করতে পারতাম, কিন্তু এখানে প্রশ্ন যেহেতু বলে দিয়েছে যে সামুদ্রিকের ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে প্রকাশ করতে হবে, সেহেতু আমাদের কিন্তু আর বিকল্প পদ্ধতিতে আমরা যেতে পারবো না। আমাদের এখন এই যে হয় এবিডি নইলে বিসিডি, অর্থাৎ যে কোনো একটা ত্রিভুজ অথবা এডিসি বা এবিসি, যে কোনো বিকল্প একটা ত্রিভুজের নিয়ে আমাদের তার অর্ধপরিসীমা বের করে নিয়ে আমাদেরকে কি করতে হবে, ক্ষেত্রফলটা বের করতে হবে। তা আমরা একটা কাজ করতে পারি যে এডিবি ত্রিভুজের পরিসীমা। এখন ত্রিভুজ ক্ষেত্র এ ডি বি ত্রিভুজের পরিসীমা। পরিসীমাটা কি, 3 বাহুর যোগফল। তাহলে এডি বাহুর দৈর্ঘ্য কি ছিল, এডি বাহুর দৈর্ঘ্য ছিল হচ্ছে 4 প্লাস, তারপরে বিডি বাহুর দৈর্ঘ্য কি ছিল, বিডি কর্ণ অর্থাৎ বিডি কর্ণের দৈর্ঘ্য ছিল √10 প্লাস, তারপরে কি এডি পেলাম বিডি পেলাম, তাহলে এবি বাহুর দৈর্ঘ্য কি ছিল 3√2 3√2। তাহলে এই তিনটে যোগফল কত হয় আমরা দেখি। 4 প্লাস √10 প্লাস 3√2 ইকুয়াল টু আমাদের কি হয় দেখো 11.404। এখন অর্ধপরিসীমা বের করতে হবে, কারণ আমরা তো ত্রিভুজের ওই সূত্রটা ব্যবহার করব। এখন ত্রিভুজের ওই সূত্রটা যদি ব্যবহার করি, অর্থাৎ আমরা ব্যবহার করব কোন সূত্র, √s ইনটু s মাইনাস a s মাইনাস b এবং s মাইনাস c, এই সূত্রটাকে আমরা ব্যবহার করব। তো s হচ্ছে অর্ধপরিসীমা, তাহলে আমরা এখানে লিখব আবার অর্ধপরিসীমা s equal to 11.404 ভাগ 2। তাহলে এটাকে ভাগ 2 করলে কত আসছে আমাদের 5.70 আসছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন এই যে মানগুলো আমরা এই সূত্রই বসাবো। তাহলে আমি এখানে এইটুকু একটু মুছে দিই, দেখো। তাহলে আমরা লিখব অতএব ত্রিভুজ এ বিডি বা ত্রিভুজ এডিবি একই কথা, ত্রিভুজ এবিডিও যা ত্রিভুজ এডিবিও তাই। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু √s ইনটু s মাইনাস a s মাইনাস b ইনটু s মাইনাস c। এখন দেখো আমরা এটাকে যদি a মনে করি, এটাকে যদি b মনে করি, এটাকে যদি আমরা c মনে করি, ঠিক আছে। অর্থাৎ ab বাহুর দৈর্ঘ্যটাকে আমরা আছে যে a মনে করে নিই। তাহলে s এর মান কত দেখো, s এর মান হচ্ছে যে কত পাইছি 5.70 ইনটু 5.70 মাইনাস এর মান কত, এর মান কত পাইছিলাম আমরা, অর্থাৎ এর মান কত ছিল 3√2। তাহলে
5.70 মাইনাস আমরা বিটির মান কত পাইছিলাম? বিটির মান পাইছিলাম √10। 5.70 মাইনাস এটির মান কত পাইছিলাম আমরা? 4 পাইছিলাম, লিখলাম। তাহলে দেখো এখন আমাদের এটাকে ক্যালকুলেটর করতে হবে। 5.70 গুণ 5.70 থেকে মাইনাস করব 3√2, তাহলে কি আসে? 1.459 গুণ 5.70 মাইনাস √10, তাহলে আমাদের আছে 2.538 লিখলাম। তারপরে কি 5.70 মাইনাস 4, তাহলে কি হয়? 1.7। তাহলে আমরা কি করব? এই কয়টা এবার গুণ করব। 1.70 গুণ 2.538 গুণ 1.459 গুণ 5.70 ইকুয়াল টু আমাদের কত আসছে দেখো? 35.882। এটাকে যদি আমরা রুট করি তাহলে কি হয়? রুট অ্যানসার ইকুয়াল টু আমাদের আসে 5.99। এখন এত বর্গ একক হলো, তাহলে আমাদের এখন লিখব অতএব এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু সামান্তরিকের কর্ণ সামান্তরিকের সমান দুই অংশে বিভক্ত করে। তাহলে আমরা যখন এ বি ডি এর ক্ষেত্রফল যা পাইছি, এই বি ডি সি এর ক্ষেত্রফলও কিন্তু তাই হবে। তাহলে আমরা লিখতে পারি 2 গুণ ত্রিভুজ ক্ষেত্র এ বি ডি এর ক্ষেত্রফল, অর্থাৎ 2 গুণ 5.99। তাহলে এখন 2 কে যদি আমরা গুণ করি তাহলে কি আসে? গুণ 2, তাহলে 11.98 1 দেয়া যায়, আবার 9.82 পয়েন্টের পরে যেটা আসুক মূলত এটাই আমরা লিখব এত বর্গ একক পীড়ায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যদি উল্লেখ করা না থাকতো যে ত্রিভুজের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিকল্প পদ্ধতিতে শুধু সূত্রই মান বসাই দিলেই কিন্তু আমাদের ক্ষেত্রফলটা বেরিয়ে যেত। তোমাদের অবশ্যই এই অঙ্কেই এই যে পাশে যে চিত্র আমি দেখালাম বিন্দুগুলো স্থাপন করে, এটা তোমাদের অবশ্যই দেখাতে হবে, ঠিক আছে? তোমরা এটা এইভাবে করবা। আমি তোমাদের সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমাদের সমস্যা হবে না। আসো আমরা পরের অঙ্কটা করি। 4 নম্বর অঙ্ক, এ বি সি ডি চারটি বিন্দু দেওয়া রয়েছে। আমাদের এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। এখন কথা হচ্ছে কি, এটা আমরা কিভাবে সমস্যাটা সমাধান করব? এখানে কিন্তু আমাদের উল্লেখ করে দেয়নি যে 3 নম্বরের মতো যে আমাদেরকে হচ্ছে যে চিত্র আঁকাতে হবে কিংবা হচ্ছে যে ত্রিভুজের মাধ্যমে ক্ষেত্রফল বের করতে হবে, এরকম কথা কিন্তু এই 4 নম্বর অঙ্কই আমাদের বলে নাই। যেহেতু 4 নম্বর অঙ্কই আমাদের বলে নাই, সেহেতু আমরা এটাকে লিখতে পারি যে দেওয়া আছে বিন্দুগুলো কি, যে এ হচ্ছে যে -1, 0, বি বিন্দু হচ্ছে 0, -a, সি বিন্দু হচ্ছে a 0, ডি বিন্দু হচ্ছে 0 a। এখন
বিন্দুগুলোকে বা আমরা এটা লিখতে পারি যে এবিসিডি চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো বা শীর্ষগুলো, যেহেতু চতুর্ভুজের শীর্ষ দিয়েছে, শীর্ষগুলো বা শীর্ষবিন্দুগুলো একই কথা, কিন্তু শীর্ষবিন্দুগুলো বা শীর্ষগুলো যদি লেখা হয় তো একই কথা। আমি এই জায়গায় শীর্ষবিন্দুগুলো বা শীর্ষগুলো যাই লিখি না কেন, আমি শীর্ষবিন্দুগুলো লিখি, সমস্যা নেই। ঠিক আছে, বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিপরীতে বিবেচনা করে পাই। আসলে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল হাফ, এ বিন্দু কি আছে মাইনাস এ, তারপরে কি আছে জিরো, মডুলাস চিহ্ন দিই, তারপরে জিরো মাইনাস এ, তারপরে কি এ জিরো, তারপরে কি জিরো এ, তারপরে এ বিন্দুটা আবার লিখতে হয়। ঠিক আছে, তাহলে মাইনাস এ জিরো। এইবার দেখো হাফ লিখলাম, এ দিয়ে এর গুণ করলে কি হয়, প্রথমে এ এই দিক দিয়ে এমনি গুণ হবে, তাহলে মাইনাসে প্লাস হলো, অর্থাৎ এ স্কয়ার। জিরো দিয়ে জিরো রে গুণ করলে কি হয়, জিরো হয়। এ দিয়ে এর গুণ করলে কি হয়, এ স্কয়ার হয়। জিরো দিয়ে জিরো রে গুণ করলে কি হয়, জিরো হয়। এবার আমরা এই দিকে গুণ করব। ঠিক আছে, এই দিকে গুণ করলে জিরো দিয়ে জিরো রে গুণ করলে সূত্র মাইনাস জিরো হলো। এইটা দিয়ে এইটারে যদি গুণ করি তাহলে কি হয়, সূত্র মাইনাস আর এই মাইনাসে প্লাসে যায়, অর্থাৎ এ দিয়ে গুণ করলে a স্কয়ার। তারপর এটা জিরো হয়, তারপর সূত্র মাইনাস আর এই মাইনাসে প্লাসে গেল, তাহলে এ দিয়ে গুণ করলে কি হয়, প্লাস a স্কয়ার হয়। তাহলে এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে a স্কয়ার কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, তাহলে 4a স্কয়ার। তাহলে কাটাকাটি করলে কি হয়, 2a স্কয়ার বর্গ একক। তাহলে এর পরবর্তী 5, 6 অঙ্কগুলো আমি তোমাদের করাবো। ঠিক আছে, 5, 6 এবং 7 নাম্বার আমি অঙ্ক তিনটি তোমাদেরকে করে বোঝাবো, অবশ্যই তোমরা আমার সাথে থাকো। অঙ্কটায় আমাদের বলছে দেখাও যে এ বি সি ডি বিন্দুগুলো একটি আয়তক্ষেত্রের চারটি শীর্ষ, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য এবং আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এখন আয়তক্ষেত্র তখনই হবে যখন এর বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল হবে এবং কর্ণ দুইটুক সমান হবে। তো এখন আমরা ছক কাগজে বিন্দুগুলো স্থাপন করে দেখি যে আসলে এটা আয়তক্ষেত্র আছে কিনা বা বিন্দুগুলো ঠিক আছে কিনা। দেখো এ বিন্দু আছে x0 আর y আছে -1, তাহলে x যদি 0 হয় তাহলে এই জায়গায় y হচ্ছে -1, অর্থাৎ নিচে মূল বিন্দু থেকে নিচে, তার মানে 0 1 টা 0 -1 এই জায়গায় আসে। এটা হচ্ছে যে a বিন্দু। এখন বি বিন্দু আছে -2 3, যেহেতু x এর মান -2 রয়েছে সেহেতু মূল বিন্দু থেকে বাম দিকে হয় মাইনাসটা আর ডান দিকে হয় প্লাস, তাহলে এখানে -2 1 2 আর y মান আছে 3, অর্থাৎ মূল বিন্দু থেকে উপরে y মান সবসময় প্লাস হয়, তাহলে 1 2 3, অর্থাৎ এই জায়গায় আসে আমাদের -2 এবং 3। এটা হচ্ছে আমাদের বি বিন্দু। সি বিন্দুটা আছে 6 এবং 7, তার মানে ডানের দিকে প্লাস 1 2 3 4 5 6। এবার 7 উপরে, তাহলে 1 2 3 4 5 6 7, এই জায়গায় হয় 7, অর্থাৎ 6 7। এটা হচ্ছে সি বিন্দু। ডি বিন্দু আছে 8 এবং 3, তাহলে x এর মান কত
8 অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 এই জায়গায় হয় 8 এবং y মান কত আছে 3 1 2 3 এই জায়গায় তাহলে এই জায়গা হচ্ছে যে 3 8, 3 8, 3 এটা হচ্ছে যে ডি বিন্দু। এখন এই বিন্দুগুলোকে আমরা যোগ করে দিই। দেখো এই বিন্দু আর এই বিন্দু আমরা যোগ করলাম, এই বিন্দু আর এই বিন্দু আমরা যোগ করলাম, এই বিন্দুটা আর এই বিন্দুটা আমরা যোগ করলাম, এই দুটো বিন্দু আমরা যোগ করলাম। তাহলে দেখো এটা একটা আয়তক্ষেত্র আছে। এখন এই আয়তক্ষেত্র এই কর্ণ দুটো আমরা যোগ করব, যেহেতু এটা সমানই আছে এই বি এবং ডিটা, আর এটা আমরা যোগ করে দিই। তাহলে আমরা একটা আয়তক্ষেত্রে দুটো কর্ণ থাকে, অর্থাৎ যে কোনো চতুর্ভুজেরই দুটো কর্ণ থাকে, ঠিক আছে। তাহলে দেখো 5 নম্বর, তাহলে বিন্দুগুলো দেখো দেওয়া আছে এ বিন্দু হচ্ছে 0, -1, বি বিন্দু হলো -2, 3, সি বিন্দু হলো 6, 7 এবং ডি বিন্দু হলো 8, 3। এখন এ বি বাহুর দৈর্ঘ্য, এ বি বাহুর মধ্যবর্তী দূরত্ব বা এ বি বাহুর দৈর্ঘ্য একই কথা। এ বি বাহুর দৈর্ঘ্য আমরা সূত্রটা প্রথমবার লিখে নিই, পরের বার আমরা না লিখলে সমস্যা নেই। আসলে সূত্রটা লিখে রাখলেও অঙ্ক ভুল যাওয়ার সম্ভাবনাটা কম থাকে, ঠিক আছে। এই কারণে সবসময় চেষ্টা করতে হবে যে সূত্রটা লিখে রাখার একবার অন্তত। তাহলে দেখো x2 - x1 এর হোল স্কয়ার প্লাস y2 - y1 এর হোল স্কয়ার। তাহলে এখানে x2 কি আছে -2 আছে, আর x1 কত 0 এর হোল স্কয়ার সূত্র প্লাস y2 হচ্ছে 3, y1 হচ্ছে -1। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এখানে -2 এর হোল স্কয়ার আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 3 + 1 এর হোল স্কয়ার। তাহলে 2 দুগুণে 4 আর এখানে 3 + 1 অর্থাৎ 4 এর হোল স্কয়ার করলে কত হয়, 4 এর হোল স্কয়ার করলে 16 হয়। তো এটাকে 16 * 4 20, তাহলে আমরা লিখতে পারি √20, অর্থাৎ √20 এর যদি রুট করা হয় তাহলে মূলত 4 × 5, ঠিক আছে, অর্থাৎ 2√5 হয়। তা আমরা এখানে একবারে লিখতে পারি 2√5 একক, ঠিক আছে। তো এখন আবার আমরা দেখি বিসি বাহুর দৈর্ঘ্য, আবার বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য কি হবে তাহলে √, এটা x2 এটা x1, তাহলে -2 এর হোল স্কয়ার সূত্র প্লাস 7 সূত্র মাইনাস, এবার y1 কি আছে 3 আছে এর হোল স্কয়ার। তাহলে এটা কি হচ্ছে 6 আর এখানে মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ 8 এর হোল স্কয়ার। আর এখানে কি আসছে দেখো 7 থেকে 3 বাদ দিলে আমাদের কি থাকে 4 থাকে, 4 এর হোল স্কয়ার, অর্থাৎ এটা হচ্ছে 4 8 8 64 আর 4 4 16, অর্থাৎ 80 হয়। 64 আর 16 80। তা এখানে এই যে 80 এর যদি এইভাবে ভাগ করা হয় যে 5 16 80, অর্থাৎ 16 × 5, ঠিক আছে, তাহলে 4√5 হয়।
তাহলে আমরা এটা লিখতে পারি 4√5 একক। এবার আমরা সিডি বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে আমরা লিখি আবার সিডি বাহুর দৈর্ঘ্য, তাহলে রুট ওভার এটা আছে x2 এটা আছে x1, তাহলে 8 - 6 এর হোল স্কয়ার সূত্র প্লাস আর হচ্ছে 3 - 7 এর হোল স্কয়ার। তাহলে কি হয় এখানে 8 থেকে 6 বাদ দিলে 2 থাকে, অর্থাৎ 2 এর হোল স্কয়ার প্লাস এখানে -4 এর হোল স্কয়ার। তাহলে কি আছে দেখো, এখানে 2 দুগুণে 4 আর 4 এর 16, অর্থাৎ 20 হয়, √20, অর্থাৎ √20 হলে 2√5 হয়, এত একক। এবার আমরা তাহলে এবি বাহুর দৈর্ঘ্য বের করেছি, তারপরে কি বিসি বাহুর দৈর্ঘ্য বের করেছি, সিডি বাহুর দৈর্ঘ্য বের করেছি, এবার ডিএ বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে লিখলাম আবার ডি এ বাহুর দৈর্ঘ্য, তাহলে রুট ওভার তাহলে ডি এ, তার মানে এটা হচ্ছে যে x2 আর এটা হচ্ছে x1, অর্থাৎ 0 - 8 এর হোল স্কয়ার প্লাস এখানে 3 আর এখানে -1, তাহলে এখানে আমরা লিখি 3 সূত্র মাইনাস, তাহলে হোল স্কয়ার দিলাম, তাহলে আমাদের কি হচ্ছে -8 এর হোল স্কয়ার, আর এখানে কি হয় 3 প্লাস 1 এর হোল স্কয়ার, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 8 8 64, আর এখানে হচ্ছে 4 এর হোল স্কয়ার করলে কত হয় 16, অর্থাৎ √80, অর্থাৎ 80 এর রুট করলে কি পেয়েছিলাম আমরা, দেখো আমরা 4√5 পাইছিলাম, তাহলে 4√5 একক। এখানে বলছে যে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য এবং আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের এখানে একটা কর্ণ কি ছিল বিডি, তাহলে আমরা লিখি এখন বিডি কর্ণের দৈর্ঘ্য, তাহলে রুট ওভার বিডি, তাহলে 8 হচ্ছে x2 আর -2 হচ্ছে যে x1 এর হোল স্কয়ার সূত্র প্লাস 3 হচ্ছে y2 আর সূত্র মাইনাস, আর এই 3 হচ্ছে যে y1 এর হোল স্কয়ার। তাহলে কি হয় দেখো, এখানে 8 আর মাইনাস মাইনাস প্লাস, তাহলে 8 + 2 অর্থাৎ 10 এর হোল স্কয়ার, আর এখানে তো 3 3 কেটে গেলে 0 হয়, অর্থাৎ এখানে 100, বা আমরা একবারে লিখতে পারি যে স্কয়ার রুট কেটে গেলে এখানে 10 হয়। স্কয়ার রুট কিভাবে কাটে তা আমি তোমাদের অনেকবারই বলেছি যে রুটির মান হচ্ছে হাফ, অর্থাৎ স্কয়ার ছিল এখানে, আর এই যে রুটির মান হাফ, অর্থাৎ 2 2 কেটে গেলে 10 থাকে, এই কারণে। আবার আমরা বিডি যেহেতু কর্ণের দৈর্ঘ্য বের করেছি, এবার আমরা এসি কর্ণের দৈর্ঘ্য বের করব, অর্থাৎ এ আর সি। তাহলে এখানে লিখি এসি কর্ণের দৈর্ঘ্য, তাহলে এসি কর্ণের দৈর্ঘ্য কি হবে, এখানে এসি তাহলে 6, x2 হচ্ছে 6 আর x1 হচ্ছে 0 এর হোল স্কয়ার সূত্র প্লাস, আর এখানে y2 হচ্ছে যে 7 মাইনাস y1 হচ্ছে যে -1 আছে, তাহলে -1, তাহলে 6 এর হোল স্কয়ার, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস 8, 7 আর 1 8 হয়, 18, অর্থাৎ 6 7 36
আর 8 64, অর্থাৎ রুট 100। তাহলে 100 এর রুট করলে কত হয়? 10 হয়। তাহলে আমরা জানলাম যেহেতু এখানে বিপরীত বাহুদ্বয় এবি বাহু আর বিসি বাহু দৈর্ঘ্য সমান, এই দেখো এখানে এডি বাহুর দৈর্ঘ্য আমরা কত পাইছি? 4√5। আর বিসি বাহুর দৈর্ঘ্য কত পাইছি? দেখো বিসি বাহুর দৈর্ঘ্য আমরা 4√5 পাইছি। আবার এখানে এবি এবং সিডি, এবি হচ্ছে 2√5 পাইছি, ঠিক আছে। আর সিডি পাইছি আমরা 2√5। তাহলে এই যে এবি এবং সিডি এই বাহু দুটো দৈর্ঘ্য সমান, আবার বিসি এবং এডি এই বাহু দুটোর দৈর্ঘ্য সমান। তাহলে এই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল আছে, এবং পাশাপাশি এই যে দুটো কর্ণ অর্থাৎ দুটোই আমরা 10 পাইছি, ঠিক আছে। তাহলে এটা একটা আয়তক্ষেত্র নিঃসন্দেহে আমরা বলতে পারি। এখন বিষয়টা হচ্ছে বলছে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? আমরা জানি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা সবাই জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? অর্থাৎ সবচেয়ে বড় বাহু যেটা সেটা দৈর্ঘ্য, আর সবচেয়ে ছোট বাহু যেটা সেটা হচ্ছে প্রস্থ। অর্থাৎ আর যেটা থাকে এখানে প্রস্থ আছে এবি অর্থাৎ সিডি, আর দৈর্ঘ্য আছে এডি এবং ডিসি। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান এবি গুণ এডি। তাহলে এবি এর মান কত ছিল? 2√5 গুণ এডি এর মান কত ছিল? অর্থাৎ এডি বা ডি একই কথা, 4√5। তাহলে 4 দুগুণে 8, আর এখানে দুটো √5 মানে একটা 5, অর্থাৎ 5 40 বর্গ একক। আমরা যদি মনে করি যে আমরা এইভাবে করব না, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা লিখব দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাও সম্ভব, অসম্ভব নয়। আবার আমরা যদি লিখি যে বিপরীত দুই হচ্ছে যে বাহুর গুণফল, বিপরীত দুটো বাহুর অর্থাৎ বিপরীত বিসি এবং এডি এই দুটো পরস্পরের বিপরীত বাহু, অর্থাৎ এই দুটো বাহু কিন্তু সমান। বিপরীত দুই বাহুর একটা বাহু নিলাম, আর এবি এর বিপরীত বাহু আছে সিডি, এখান থেকে একটা বাহু নিলাম, নিয়ে আমরা এর গুণফল করে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। আবার এটা যদি মনে করি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ বড় বাহু গুণ ছোট বাহু, তাহলেও সম্ভব, অসম্ভব কিছু নয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি টোটাল অঙ্কটা তোমাদের বুঝতে সমস্যা নাই। তাহলে আসো আমরা পরবর্তী অঙ্কটা করি। দেখো 6 নম্বর অঙ্কটা আমাদের দেওয়া আছে যে তিনটি বিন্দুর স্থানাঙ্ক এ বি সি, তিনটে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। AB সমান BC হলে A এর সম্ভাব্য মান কত, এবং A এর মানের সাহায্যে যে ত্রিভুজ গঠিত হয় তার ক্ষেত্রফল নির্ণয় করো, বা আছে ক্ষেত্রফল কত, এটা আমাদের বের করতে বলা হয়েছে। তো এখন প্রথমত আমরা লিখতে পারি যে দেওয়া আছে A বিন্দু হচ্ছে -2 1, B বিন্দু হলো 10, 6 এবং C বিন্দু হচ্ছে a -6। এই যে তিনটি বিন্দু দেওয়া আছে, এখন AB বিন্দু ইকুয়াল টু BC বিন্দু, এই কথাটা আমাকে প্রশ্নই বলছে। যেহেতু প্রশ্নই বলছে সেহেতু আমি প্রথমে কি করব, এখন AB বাহুর দৈর্ঘ্য,
তাহলে প্রথমে আমরা সূত্রটা লিখি x2 মাইনাস x1 এর হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কয়ার। তাহলে কি লিখবো এখন দেখো, এখন x2 মানে হচ্ছে 10 আর x1 হচ্ছে মাইনাস 2 এর হোল স্কয়ার প্লাস y2 কি আছে 6 y1 কত 1 এর হোল স্কয়ার রুট ওভার দিলাম। তাহলে দেখো এখানে কি হয় 10 আর এখানে প্লাস মাইনাস মাইনাসে প্লাস অর্থাৎ 10 প্লাস 2 এর হোল স্কয়ার আর এখানে 5 এর হোল স্কয়ার। তাহলে এখানে কি হয় 12 এর হোল স্কয়ার প্লাস 5 এর হোল স্কয়ার। তাহলে কি হচ্ছে এটা আমরা লিখতে পারি 144 12 এর হোল স্কয়ার করলে 144 হয় আর 5 এর হোল স্কয়ার করলে 25 হয়। তাহলে এখানে কত হয় যোগ করলে 169 হয় অর্থাৎ 13 হয়। 169 কে আমরা যদি বর্গমূল করি তাহলে কত হয় 13 হয়, এত একক। এবার আমরা কি করব, এবার আমাদের প্রশ্নই বলছে বিসি, তাহলে আমরা লিখি আবার বিসি বাহুর দৈর্ঘ্য বিসি বাহুর দৈর্ঘ্য রুট ওভার বিসি। তাহলে এখানে এ হচ্ছে কি x2, 10 হচ্ছে যে x1 এর হোল স্কয়ার সূত্র প্লাস y2 হচ্ছে মাইনাস 6 সূত্র মাইনাস আর এখানে y1 হচ্ছে যে 6 এর হোল স্কয়ার। তাহলে কি হলো দেখো a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু 10 প্লাস 10 এর হোল স্কয়ার আর এখানে হয় মাইনাস মাইনাস তাহলে মাইনাস 12 এর হোল স্কয়ার। তাহলে আমরা এটা কি পাই a স্কয়ার মাইনাস 10 দুগুণী 20 a প্লাস 100 আর এখানে কি হয় প্লাস 144 মাইনাসের কারণে মাইনাসের উপরে যেহেতু হোল স্কয়ার আছে সেহেতু মাইনাসটা কি হয় প্লাসে যায়। তাহলে আমাদের এখানে লিখতে পারি যে রুট ওভার a স্কয়ার মাইনাস 20a প্লাস 244। এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে বলেছে ab সমান bc হলে a এর সম্ভাব্য মান কত। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে ab বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু bc বাহুর দৈর্ঘ্য। তাহলে ab বাহুর দৈর্ঘ্য ছিল কি 13 আর bc বাহুর দৈর্ঘ্য কি ছিল রুট ওভার a স্কয়ার মাইনাস 20a প্লাস 244 অর্থাৎ 244। এখন একটা বিষয় দেখো আমাকে যদি এই যে বর্গমূল উঠাতে হয় তাহলে কি করতে হবে উভয় পক্ষকে আমাকে বর্গ করতে হবে। তাহলে আমরা উভয় পক্ষকে বর্গ করে দিই 13 এর হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 20a প্লাস 244 বর্গ করে। এখন আমরা ডানের পাশটা বাম পাশে বাম পাশটা ডানের পাশে লিখব। তাহলে স্কয়ার রুট যদি কেটে যায় কি করে কাটে একটু আগে আমি দেখাইছি তোমাদের 20a প্লাস 244 ইকুয়াল টু 169 বা a স্কয়ার মাইনাস 20a এখানে 244 মাইনাস 169 ইকুয়াল টু 0 বা a স্কয়ার মাইনাস 20a যদি বিয়োগ করি তাহলে আমার কত হয় দেখো 9 আর কত হলে মানে 9 আর কত হলে 14 হয় আমার 5 হইলে হাতে কত 1 অর্থাৎ 6 আর 8 7 আর কত হলে 14 হয় 7 হলে হাতে কত 1 অর্থাৎ 75 বড় সংখ্যার আগে প্লাস তার প্লাস। তাহলে এটাকে আমাদের মিডল টার্ম করতে হবে
মিডিল টার্ম করতে হলে যে বিষয়টা আমাদের লাগে সেটা হচ্ছে এই প্রথম চলকের সহগ আর ধ্রুব সংখ্যা, অর্থাৎ 1 এবং 75 যদি গুণ করি তাহলে আমাদের কত হয়? 75 হয়। তাহলে আমরা 3 নিই, তাহলে 3 25 75। এবার 5 নিই, তাহলে 5, অর্থাৎ এখানে কত আছে? এখানে আমাদের 20 আছে। তাহলে 3 5 15 আর 5 15 75। তাহলে 15 আর 5 কত? 20। এখানে 20 আছে। তাহলে a স্কয়ার মাইনাস 15 মাইনাস 5a প্লাস 75 ইকুয়াল টু 0। বা এখানে a স্কয়ার a কমন নিলে a মাইনাস 15 আর এখানে 5 কমন নিলে a মাইনাস 15 ইকুয়াল টু 0। বা a মাইনাস 15 আর a মাইনাস 5 ইকুয়াল টু 0। বা বা হয়, আমরা জানি দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে উহারা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে শূন্য হয়, অর্থাৎ 0 হয়। তাহলে a মাইনাস 15 ইকুয়াল টু 0 বা a ইকুয়াল টু 15। আবার a মাইনাস 5 ইকুয়াল টু 0, অর্থাৎ a ইকুয়াল টু 5। তাহলে a অতএব আমরা লিখতে পারি a এর সম্ভাব্য মান 15 এবং 5। এটা একটা অ্যান্সার আমাদের হলো। এখন আমাদের বলছে কি দেখো, যে এর মানের সাহায্যে যে ত্রিভুজ গঠিত হয় এর ক্ষেত্রফল কত? তাহলে a সমান যদি 5 হলে ক্ষেত্রফল হয়, এখন a সমান 5 হলে ক্ষেত্রফল হবে এখন বিষয়টা হচ্ছে যে আমরা এই যে বিন্দুগুলো, এই বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে পাই। তাহলে সে কথাটা আমরা লিখতে পারি যে বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে পাই। বা এই কথাটা আমরা আগে লিখে তারপরে এটা লিখলেও হয়, বা এটা আগে লিখে এটা আমরা পরে লিখলাম, তাও কিন্তু সমস্যা নয়। ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি এই যে এবি বাহুর দৈর্ঘ্য আর বিসি বাহুর দৈর্ঘ্য এই অংশটুকু আমি এখন একটু মুছে দিই। a সমান 5 হলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে। এখানে কিন্তু আমরা লিখিলাম, সমস্যা নাই, আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি। এখন বিষয়টা হচ্ছে কি, যদি এর মান 5 হয় তাহলে আমাদের কিন্তু একটা বিষয় দেখো, যে আমরা এটা x প্রাইম, এটা x, এটা y প্রাইম, এটা y। এখন a বিন্দু আমাদের কি আছে দেখো, -2 1। তাহলে এই জায়গায় যদি 1 হয়, এই জায়গায় 2, আর 1 হচ্ছে যে এই জায়গায় আসে, তাহলে এটা -2 1 বিন্দু হয়, অর্থাৎ এটা a বিন্দু। এবার b এর মান 10 এবং আছে যে 6 আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8। যাই হোক, আমি আর একটু ছোট করে নিই, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 এই জায়গায়। এখন এখান থেকে যদি 6 হয় তাহলে 1 2 3 4 5 6 এই জায়গায় মনে করো যে এই 10 এবং 6 বিন্দুটা আছে। এবার হচ্ছে c এর মান কত? এর মান আছে 5, তাহলে 1 2 3 4 5। আর হচ্ছে যে y এর মান আছে -6, তার মানে নিচের দিকে 1 2 3 4 5 6, তার মানে এই জায়গাটা হচ্ছে যে c বিন্দু।
তাহলে এখান থেকে এখানে আমরা যদি যোগ করি আর এখান থেকে এই জায়গায় যদি আমরা যোগ করি আর এটা যদি এখানে যোগ করি তাহলে চিত্রটা হয় এরকম। যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করেছি তাহলে আমরা কি লিখবো দেখো, হাফ মডুলাস চিহ্ন দিই -2 1 তারপরে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে কি হয় এই দিক দিয়ে, ঠিক আছে, এই দিক দিয়ে আমরা বিবেচনা করব এ সি বি। এখানে আমরা যদি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল হবে, ঠিক আছে, এখন আমরা কিন্তু এ সি বি নিয়ে কাজ করছি, তাহলে আমার এখানে এ বি সি লেখাতে সমস্যা না, আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেহেতু বিবেচনা করছি তাহলে বিন্দুগুলো আমি ঘড়ির কাঁটার বিপরীত দিক দিয়ে বসাবো, ঠিক আছে, আমি কিন্তু ওই এ বি সি দিয়ে বসাবো না, সেটা তো ঘড়ির কাঁটার দিকে হলো, আমি তো বসাবো ঘড়ির কাঁটার বিপরীত দিক দিয়ে। তাহলে প্রথমে কিন্তু এ বিন্দু, তারপরে সি বিন্দু, তারপরে কিন্তু বি বিন্দু হবে। এখানে কিন্তু মার্ক করা রয়েছে বিন্দুগুলো এ বি সি দ্বারা, যেহেতু মার্ক করা রয়েছে সেহেতু আমি এ বি সি এরকম হবে না, আমার এ সি বি হবে। ক্লিয়ার কথা? তাহলে 5 -6 10 6 -2 1, তাহলে ও হাফ মাইনাসে মাইনাসে কি হলো প্লাস, তাহলে 6 দুগুণে 12 আর এখানে 5 7 30, এখানে 10 একে 10, সূত্রর মাইনাস লিখলাম 5 একে 5 আর এখানে সূত্রর মাইনাস আর এই মাইনাসে প্লাস হলো 5 6 10 60 আর সূত্রর মাইনাসে আর এই মাইনাসে প্লাস হলো 6 দুগুণে 12। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো 60 আর 30 90 আর এখানে 12 12 24 অর্থাৎ 90 আর এই 10 124 হয় -5, অর্থাৎ আমাদের কি হচ্ছে, তাহলে আমাদের হচ্ছে 119/2 বর্গ একক, এটা হলো। এখন আমি এই পাশটা একটু মুছে দিই। এবার আমরা কি করব, এর মান 15 ধরে ঠিক একই ভাবে করব। দেখো এ সমান, আবার লিখি, আবার এ সমান 15 হলে বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে পায়, তাহলে শর্ট কাগজে মূলত আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো আমরা বসিয়ে নিই, এটা x প্রাইম, এটা x, এটা y প্রাইম, এটা y, তাহলে -2 1 আছে, আমি এখানে 1 ধরলাম, এটা 2, তারপরে y আছে কি 1, তাহলে 1 এই জায়গায় আছে, তো আমাদের -2 1 বিন্দুটা হয়। তাই যদি হয় তাহলে এখন আমরা b এর মান কত আছে, 10 আর 6 আছে, তো এটা আমাদের x অক্ষের উপরে x এর মান হচ্ছে যে 10, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, এবার y হচ্ছে কত 6, তাহলে 1 2 3 4 5 6, এই জায়গাটায় আমাদের 10 এবং 6 অর্থাৎ বি বিন্দুটা। এবার হচ্ছে এর মান কিন্তু 15, তাই না, তাহলে এর মান যদি 15 হয় তাহলে এই জায়গায় কি ছিল 10, তাহলে আরো এদিকে এগিয়ে যাবে, তাই যদি এগিয়ে যায় তাহলে এখানে 11 12 13 14 15, এবার এখান থেকে নিচের দিকে আসবে
6 y অক্ষ, y হচ্ছে যে মূল বিন্দু থেকে নিচে হচ্ছে y এর মান -1, তাহলে 1 2 3 4 5 6 এই জায়গায় আমাদের 15 এবং -6 এই বিন্দুটা, ঠিক আছে। এখন আমরা এখান থেকে এটা যোগ করব, এখান থেকে এটা যোগ করব, এখান থেকে এটা যোগ করব, তাহলে এটা একটা আমাদের ত্রিভুজ হলো। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আমরা বিবেচনা করি, তাহলে অতএব ত্রিভুজের ক্ষেত্রফল হবে, দেখো -2 1 আছে, -2 1 মডুলাস চিহ্ন দেব। এবার কি দেব, 15 -6, যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করছি সেহেতু আমি এ বি সি দিয়ে যাব না, আমি এ সি বি দিয়ে যাব। তাহলে 15 -6 আর এখানে কি 10 6 -2 1, তাহলে এখানে কি হয় দেখো হাফ, মাইনাসে মাইনাসে প্লাস, প্রথমে কি হবে এইটা দিয়ে এটা গুণ হবে, অর্থাৎ এই দিক দিয়ে আমরা গুণ করতে করতে যাব। তাহলে মাইনাস মাইনাসে প্লাস 12, 6 15 কত 90 আর 10 কে 10। এবারটা সূত্র কি এই দিকে আসবে, এই দিকে গুণ করতে করতে আসবে, ঠিক আছে, এই পাশ দিয়ে। তাই যদি হয় তাহলে সূত্রর মাইনাস 15 থেকে 15 আর মাইনাস মাইনাসে প্লাস, সূত্রর মাইনাসে আর এই মাইনাসে প্লাস হলো 6 10 60, সূত্র মাইনাস আর এই মাইনাসে প্লাস যদি হয় তাহলে 6 দুগুণে 12 হয়। তাহলে এই তিনটা আর এই দুইটা আমরা যোগ করব, তাহলে 90 আর 10 100, আর হচ্ছে যে 60, তাহলে 160 আর 12 12 24, তাহলে 160 আর 24 184, তাহলে 184 বিয়োগ 15, তাহলে কত হয় দেখো, 184 থেকে যদি 15 বাদ দেওয়া হয় তাহলে 169 হয়, অর্থাৎ 169/2 বর্গ একক, এটাই আমাদের অ্যানসার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিক বিবেচনা না করে করতাম তাহলে কিন্তু মূলত আমাদের অ্যানসার আসতো মাইনাস। তোমরা নিজেরা একটু বাড়িতে দেখো, বাসায় দেখো যে আমি ঘড়ির কাঁটার বিপরীত দিক বিবেচনা করেছি তাই আমার মান এসেছে পজিটিভ, অর্থাৎ ধনাত্মক মান এসেছে। আমি যদি এই মানগুলোকে আমি ঘড়ির কাঁটার দিকে বিবেচনা করতাম তাহলে কিন্তু আমার এই প্রশ্নের অ্যানসারে আসতো ঋণাত্মক মান। সেই ক্ষেত্রে আমরা যদি লিখতাম যে ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে ঋণাত্মক মান বর্জনীয়, তাতেও সমস্যা হতো না। তবে আমার নিয়ম যেটা সেটা তো আমাকে করতে হবে। আশা করি আমি এই যে 1 2 3 4 5 6 অঙ্কগুলো করলাম, এগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে এর পরবর্তী অঙ্কগুলো আমি তোমাদের দেবার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ।